আপনারা শুনছেন গপ্প জুজু। এখানে পাবেন বিভিন্ন স্বাদের গল্প। আমাদের গল্পের সম্ভার নিয়ে আমরা হাজির হই প্রতি শুক্রবার ঠিক রাত 8:30টায়। তবে একটা কথা, আপনারা শুনছেন ঠিকই, কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছেন না। তাই আবারও অনুরোধ, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে আমাদের সাহায্য করুন। আজকের গল্পের নাম কঙ্কালের টঙ্কার, লেখক মণিলাল গঙ্গোপাধ্যায়। ছেলেবেলায় আমি কবিতা লিখতুম। আমার আত্মীয়রা আমায় তিরস্কার করতেন, বন্ধুরা ঠাট্টা করতেন, মাস্টারমশাইরা প্রহার দিতেন এবং কাগজের সম্পাদকেরা না ছেপে ফেরত দিতেন। কিন্তু বলে রাখি, একদিন এক সমূহ বিপদ থেকে যে আমার প্রাণ রক্ষা হয়েছিল, সে শুধু আমার ওই কবিত্ব শক্তির জোরে। তোমরা আশ্চর্য হচ্ছ, কবিতা আমার প্রাণ রক্ষা করলে কেমন করে? সত্যি বলছি, সেদিন কারও সাধ্য ছিল না যে মরণাপন্ন আমাকে রক্ষা করে। ভাগ্যিস কবিতা লিখতে শিখেছিলুম, তাই বেঁচে গেলুম। নইলে লোকের অত্যাচারে কবিতা লক্ষ্মীকে বাল্য বয়সে বিদায় দিলে সেদিন আমার যে কি অবস্থা হতো তা আমিই জানি। গল্পটা তাহলে খুলেই বলি। নানা স্থান ঘুরে আমি যাচ্ছিলুম জয়পুর থেকে দিল্লি। টাইম টেবিল খুলে দেখলুম টানা দিল্লি যেতে হলে রাত্রের গাড়িতেই সুবিধে। কিন্তু সে ট্রেন অনেক রাত্রে ছাড়ে, প্রায় 2টো। একে জয়পুরের মতো জায়গা, তাই মাঘ মাসের শীত, তার উপর রাত্রি 2টো, এই ত্রহস্পর্শ ঘাড়ে নিয়ে যাত্রা করতে আতঙ্কে আমার বুক কাঁপতে লাগলো। আরে আপনি যে, বলুন। আমি স্টেশন মাস্টারকে বললুম, কি উপায় করা যায় বলুন দেখি। এই দারুণ শীতে ভোর রাত্রে বিছানা ছেড়ে উঠে ট্রেন ধরবার কথা মনে করতেই তো আমার কম্প দিয়ে জ্বর আসছে। যাওয়া কি আজকে? আগে। আপনি কি ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার? এখন বড়দিনের ছুটিতে রেল কোম্পানি আধা ভাড়ায় সর্বত্র যাতায়াতের ব্যবস্থা করেছে। আমিও সস্তায় বড় মানুষই করেছিলাম। বুক ফুলিয়ে বললুম, হ্যাঁ, আমার ফার্স্ট ক্লাসেই টিকিট। প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য খুব একটা ভালো ব্যবস্থা আছে। কিরকম? আপনি এক কাজ করবেন, সন্ধে 8টার মধ্যে খেয়ে দিয়ে স্টেশনে চলে আসবেন। আপনার জন্য একখানা ফার্স্ট ক্লাস গাড়ি ওই সাইডিংয়ে কেটে রেখে দেবো। তাতেই আপনি বিছানা পেতে শুয়ে পড়বেন লেপ মুড়ি দিয়ে। তারপরে রাত্রে যখন মেল আসবে তাতেই আপনার গাড়িটা লাগিয়ে দেবো। আপনি দিব্যি ঘুমোতে ঘুমোতে দিল্লি গিয়ে পৌঁছবেন। বাহ, এ তো বেশ। হ্যাঁ, শীতের রাত্রে গাড়ি ধরবার অসুবিধে বলেই তো কোম্পানি বড়লোক যাত্রীদের জন্য এই ব্যবস্থা করেছে। হ্যাঁ, খুব ভালো ব্যবস্থা। আমি 8টার মধ্যেই আসবো। আপনি গাড়ি ঠিক করে রাখবেন। গাড়ি ঠিক থাকবে, কিন্তু আপনি দেরি করবেন না মোটে। 8টার পর আর ট্রেন নেই বলে আমরা 8টার সময় স্টেশন বন্ধ করেই চলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8টার মধ্যেই আসবো। তারপর সন্ধেবেলা আহারাদি সেরে পায়ে 3 জোড়া ডবল মোজা, গায়ে 2টো গরম গেঞ্জির উপর একটা মোটা ফ্লানেলের কামিজ, তার উপর সোয়েটার, তার উপর তুলো ভরা মেরজাই, তার উপর ওয়েস্টকোট, কোট, ওভারকোট এবং সর্বোপরি একটা মোটা বালাপোষ মুড়ি দিয়ে মাথাটাকে কানচাপা টুপি ও পশমের গলাবন্ধ দিয়ে এঁটে কাঁপতে কাঁপতে ঠিক 8টার সময় স্টেশনে এসে হাজির হলুম। আমার মস্ত বড় লোহার তোরঙ্গটা 6 জন কুলি এসে ধরাধরি করে নামাতে গিয়ে একজন ফিক করে হেসে ছেড়ে দিলে। আমি বললুম, কে হবে? বাবুজির তোরঙ্গ দেখছি ফাঁকা, যা 2-1টা ধুতি উতি আছে সেগুলি গায়ে জড়িয়ে নিয়ে বাক্সটি আমাদের বসিস করে যান বাবু। আপনার কুলি ভাড়া, রেল মাসুল সব বেঁচে যাবে। যা যা, তুমকো আর বেশি ইয়ে করতে নেই হোগা। বলেই আমি হন হন করে স্টেশন মাস্টারের ঘরের দিকে চলে গেলুম। স্টেশন মাস্টার আমাকে দেখেই বললেন, গুড ইভিনিং। আপনার ভাগ্য আজ খুব ভালো, আর কোনো প্যাসেঞ্জার নেই। সমস্ত গাড়িটাই আপনার একলার। চলুন আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসি। এই বলে তিনি আমাকে প্ল্যাটফর্ম পেরিয়ে 5-6টা রেল লাইন টপকে অনেক দূরে চলে এসে একটা ফাঁকা মাঠের ধারে এনে দাঁড় করালেন। সামনে দেখলুম
একখানা ধোঁয়াটে রঙের গাড়ি কাটা পড়ে রয়েছে, ঠিক যেন একটা কন্ধ কাটা। অন্ধকারের আড়ালে গা লুকিয়ে দাঁড়িয়ে আছে। মাস্টারবাবু গাড়িটার চাবি খুলে দিয়ে বললেন, নিন, উঠে পড়ুন, বিছানা পেতে শুয়ে পড়ুন, গুড নাইট। মাস্টার তাড়াতাড়ি তার হাত বাতিটা তুলে নিয়ে গুড নাইট বলে ছুট দিলেন। অন্ধকারে তাকে আর দেখতে পেলুম না। রেল লাইনে খোয়াগুলোর উপর তার জুতোর খসখস শব্দ কেবল শুনতে পেলুম। ছ্যাঁত করে আমার মনে হলো, তাই তো মাস্টারবাবু অমন করে পালালেন কেন? ইতিমধ্যে দেখি কুলি দুটো আমার তোরঙ্গ বিছানাটা গাড়ির মধ্যে তুলে দিয়েই বলছে, বাবুজি পয়সা। পয়সা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েলা। আমি তাদের হাতে পয়সা দিতেই তারাও ছুট দিলে স্টেশনের দিকে। ব্যাপার কি? আমি হতভম্বের মতো দাঁড়িয়ে ভাবছি, দেখি দুটো কয়লা মাখা কালো ভূত রেল লাইনের বাঁধের নিচ থেকে উঠে অন্ধকারের মধ্যে কেবল চারটে সাদা চোখ দিয়ে আমায় দেখতে দেখতে স্টেশনের দিকে চলে গেল। তাদের পিছনে একটা কুকুর লেজ তুলে দৌড় দিলে। তারপরেই সব একেবারে নিস্তব্ধ, একেবারে অন্ধকার। অমাবস্যার রাত্রি, চারিদিক অন্ধকার ঘুটঘুট করছে। সেই অন্ধকারে একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে আমি এদিক ওদিক চারিদিক দেখতে লাগলুম। আশেপাশে কেউ নেই, অসাড় হয়ে ছায়ার মতো দাঁড়িয়ে আছি। গা কেমন ছমছম করতে লাগলো। আমি আস্তে আস্তে গাড়ির মধ্যে গিয়ে উঠলুম। গাড়ির ভেতরটা একেবারে অন্ধকারে ঠাসা। তাড়াতাড়ি দেওয়াল হাতড়ে বিজলিবাতির চাবি টিপলুম। খুট করে শব্দ হলো, আলো হলো না। সর্বনাশ, আলো নেই নাকি? আলোর সুইচ নিয়ে অনেক নাড়ানাড়ি করলুম, কোনো ফল হলো না। যেমন অন্ধকার তেমনই। পকেট খুঁজলুম, দেশলাই নেই। তোরঙ্গের মধ্যে একটা দেশলাই আছে, চাবি খুঁজতে লাগলুম। পইতেতে চাবি বাঁধা ছিল। বালাপোষ, ওভারকোট, কোট, ওয়েস্টকোট, সোয়েটার, গেঞ্জির গোলক ধাঁধার মধ্যে কোথায় যে পইতে গাছাটা হারালো কিছুতেই খুঁজে পেলুম না। বামুনের ছেলে বিপদে আপদে বিদেশ বিভুয়ে যোগ্য পবিত্রাই তো মস্ত সহায়, সেটাও শেষে খোয়ালুম। সেই অন্ধকারে আমার যেন হাঁপ ধরতে লাগলো। অন্ধকার যে জাঁতাকলের মতো মানুষের বুককে এমন করে পিষতে পারে জানতুম না। আমি গাড়ির মধ্যে এদিক ওদিক করে ছটফট করতে লাগলুম। কানে কাদের সব ফিস ফিস কথা এসে লাগতে লাগলো। কোথায় একটু আলো পাই। আমি ছুটে গাড়ি থেকে বেরিয়ে রেল লাইন থেকে দুটো পাথর তুলে ঠক ঠক করে সজোরে ঠুকতে লাগলুম, যদি একটু আলোর ফিনকি পাই। কিন্তু হায় অদৃষ্ট, আলোর বদলে পাথরের কুচি ছিটকে এসে আমার চোখ দুটোকে ঝনঝনিয়ে দিলে। আমি দু হাতে চোখ রগড়াতে রগড়াতে স্টেশনের দিকে ছুট দিলুম। যেমন করে পারি সেখান থেকে একটা আলো নিয়ে আমি আসবই। স্টেশন মাস্টারটা কি পাজি! এই অন্ধকার মাঠের মধ্যে আমাকে একা ফেলে গেলে আর একটা আলো দিলে না। বললে কিনা দিব্যি ঘুমোতে ঘুমোতে যাবেন। পাজি কোথাকার! আমি ছুটতে ছুটতে একেবারে স্টেশনের কাছে এসে হাঁপ নিয়ে দাঁড়ালুম। প্ল্যাটফর্মের কিনারায় যে একটা বাঁকা খেজুর গাছ ছিল, ঠিক তার সামনে। কিন্তু এ কি, এই তো সেই খেজুর গাছ, এই তো রয়েছে, কিন্তু স্টেশন কোথায়? আমি এইদিক ওদিক চারদিক চেয়ে দেখলুম, স্টেশন নেই। মনে হলো কালো স্লেটের গা থেকে ছেলেরা যেমন তাদের আঁকা ছবিগুলো মুছে ফেলে, ঠিক তেমনি করে অন্ধকারের গা থেকে স্টেশনকে একেবারে কে যেন মুছে ফেলেছে। আমার বুকটা ধক করে উঠল। আমি আর তিলমাত্র না দাঁড়িয়ে আবার ছুটলাম। যে পথে এসেছিলুম সেই পথে আবার গাড়ির দিকে টপাটপ 5-6টা লাইন টপকে ছুটতে ছুটতে আমি যখন সেই মাঠের ধারে আমার গাড়ির সামনে এসে দাঁড়ালুম, তখন দেখি অত বড় গাড়িখানা নিয়ে কে উধাও হয়েছে। গাড়ির চিহ্ন মাত্র সেখানে নেই। কি সর্বনাশ! আবার ভালো করে চারিদিক চেয়ে দেখলুম, স্টেশনও নেই, গাড়িও নেই। কি করি? একবার মনে হলো যাই, আর একবার গিয়ে ভালো করে স্টেশনটা খুঁজে আসি গে। কিন্তু স্টেশনের দিকটা সেই খাঁখা মূর্তি মনে হয়ে আমার বুকটা ছ্যাঁত করে উঠল। ছেলেবেলায় গল্পে শুনতুম
দৈত্যদানরা রাতারাতি বড় বড় বাড়ি উড়িয়ে নিয়ে গিয়ে আবার সকালে যেখানকার বাড়ি সেখানেই রেখে যেত। এ কি তাই হলো নাকি? বিশ্বাসই হয় না, কিন্তু চোখে তো দেখছি তাই। হঠাৎ মনে হলো এমন করে রেল লাইনের উপর দাঁড়িয়ে থাকা তো ঠিক নয়। আচমকা একখানা গাড়ি এসে চাপা দিয়ে যেতে পারে। যেই এই কথা মনে হওয়া, তাড়াতাড়ি লাইন থেকে সরে অন্যদিকে ছুটে গেলুম। কিন্তু যেদিকে যাই সেদিকেই রেলের লাইন। সামনে পিছনে ডায়ে বাঁয়ে যেদিকে ছুটি সেই দিকেই দেখি রেলের লাইন লোহার জাল দিয়ে আমায় ঘিরে ফেলেছে। পালাবার উপায় আর নেই। আমার এই ছুটোছুটি দেখে অন্ধকার থেকে কারা যেন হঠাৎ করে খিলখিল করে হেসে উঠল। আমি চমকে উঠে থেমে দাঁড়াতেই তাল সামলাতে না পেরে একেবারে বাঁধের উপর থেকে গড়াতে গড়াতে নিচে এক গাছতলায় এসে পড়লুম। মনে হলো প্রাণটা যেন বাঁচল। ট্রেন চাপা পড়বার আর ভয় নেই। গাছে ঠেস দিয়ে চুপ করে বসে রইলুম। মনে হতে লাগলো কতক্ষণে রাত্রিটা কাটবে, কিন্তু রাত্রির যেন আর শেষ নেই। আছে আছে, এইখানে আছে। কানের কাছে কে যেন চিৎকার করে উঠল। আমি চেয়ে দেখি মানুষের দেহের মেদ মাংস ছাড়িয়ে নিলে যেমন হয় তেমনি একটা কঙ্কাল তার কাঠির মতো সরু সরু লম্বা আঙুল নেড়ে ইশারা করে কাকে ডাকছে। দেখতে দেখতে ঠিক তারই জুড়ি আর একটা কঙ্কাল লাফাতে লাফাতে তার পাশে এসে দাঁড়ালো। তারপর আরও একটা, দ্বিতীয় কঙ্কালটা আস্তে আস্তে সরে আমার খুব কাছে এসে ঘাড় হেট করে আমাকে দেখতে লাগলো। তার চোখের উপর চোখ পড়তেই দেখলুম না আছে পাতা না আছে তারা, শুধু দুটো গোল গোল গহ্বর কালো কটকট করছে। সে আমাকে বেশ নিরীক্ষণ করে জিজ্ঞাসা করলে, এই নাকি সে? ও বাবা, বেশ বেমালুম লুকিয়েছ তো, একেবারে চেনবার জো নেই। কই দেখি দেখি, একটু টিপে দেখি। ও আর দেখছিস কি? ও আমাদের সেই। আমার চোখে কি ধুলে দেবার জো আছে? হাজার লুকোক না। আর পরখ করতে হবে না, ওদিকে লগ্ন যে বয়ে যায়। কই রে, ধর তো। আমি ভাবলাম ব্যাস এইবার আমি শেষ। দেখতে দেখতে বাকি দুটো কঙ্কাল এগিয়ে এসে আমার পা দুখানা ধরলে। প্রথমটা মাথার দিকটা ধরলে, তারপর তিনজনে মাটি থেকে চ্যাংদোলা করে আমায় তুলে ফেললে। আমি তাড়াতাড়ি দুহাত দিয়ে গাছের গুঁড়িটা চেপে ধরে বলে উঠলুম, এ কি, আমায় কোথায় নিয়ে যান মশাই? বিয়ে দিতে। বিয়ে দিতে কি মশাই, এই বুড়ো বয়সে? বুড়ো বড়ি তো আমরা পছন্দ করি মশাই। আমার চেয়ে ঢের বুড়ো আছে, তাদের কাউকে নিয়ে যান না। আমায় কেন মিছিমিছি কষ্ট দিচ্ছেন? ও, তুমি ভেবেছ পালিয়ে এসে লুকিয়ে থাকলে রেহাই পাবে? তোমাকে আমরা জোর করে টেনে নিয়ে গিয়ে বিয়ে দেব। আমি তো মশাই পালিয়ে এসে লুকিয়ে নেই। সেই ছেলেবেলায় একবার পালিয়েছিলুম বটে, তারপর তো জ্যাঠামশাই পুলিশ দিয়ে ট্রেন থেকে ধরে নিয়ে গিয়ে আমার বিয়ে দেন। আমরাও পুলিশ ধরে নিয়ে গিয়ে তোমার বিয়ে দেবো বলে এসেছি। কিন্তু আমি তো বিয়ে করতে পারবো না। পারবে নাকি? হ্যাঁ, পারবে নাকি? বিয়ে তোমায় করতেই হবে। আর রাগ করেন কেন মশাই? আমি ছাড়া কি আর পাত্র নেই? কত ছেলে আছে হয়তো খুশি হয়েই বিয়ে করবে। এত রাত্রে এখন ভালো পাত্র আর পাই কোথায়? যাত্রার হাতে তো আর মেয়ে দেওয়া যায় না। চলো, লগ্ন বয়ে যাচ্ছে যে। কি মুশকিল, একটা বউ সামলাতে পারছি না, আবার বিয়ে। দুঃখ করছিস কেন ভাই ক্যাংলা? ক্যাংলা? ক্যাংলা কে মশাই? আমি তো ক্যাংলা নই। আমি তো শ্রী মাধবচন্দ্র চক্রবর্তী। আমার পিতার নাম স্বর্গত মধুসূদন চক্রবর্তী। রাধে মাধব, রাধে মাধব। এই এত রাত্রে শ্মশানের ধারে একটা জ্যান্ত শিয়াল কুকুর থাকে না, আর মাধব চক্রবর্তী আছে? তুই এত বোকা পেলি আমাদের। এই তো আমি রয়েছি। আরে ভাই, মাধব চক্রবর্তীর দেহের ভেতর আবার কে এলো? আরে ক্যাংলা, তুই মাধব চক্রবর্তীর শূন্য দেহের মধ্যে সে দিয়ে আছিস, সে কি আমি টের পাইনি ভেবেছিস? এসব কি হেয়ালি করছেন মশাই? মাধব চক্রবর্তীর দেহের মধ্যে যদি ক্যাংলা এলো, তো মাধব চক্রবর্তী গেল কোথায়? আরে ভাই, বামুনের ছেলে, সে বৈকুণ্ঠে গেছে। সে না মরেই বৈকুণ্ঠে গেল? মরেছে না তো কি?
মরেছে কিরকম? সে মরে গেল আর টের পেল না? মানুষ কখন জন্মায় আর কখন সে মরে তা সে টের পায় নাকি? কথাটা শুনেই বঁ করে আমার মাথাটা ঘুরে গেল। আমার অজান্তে আমি মরে গেলাম নাকি? হ্যাঁ, কিন্তু এই তো আমি দাঁড়িয়ে রয়েছি। কিন্তু তবু কেমন সন্দেহ হতে লাগলো, হয়তো এ আমি নই। এ আর কার আত্মা আমার শূন্য শরীর দখল করেছে? নইলে এই কঙ্কালগুলোর সঙ্গে এতক্ষণ কথা কইতে পারতুম। জ্যান্ত মানুষ কি কখনো তা পারে? কিন্তু মরে গেলুম কেমন করে? আমার তো কোনো রোগ হয়নি। হয়তো ওই বাঁধের উপর থেকে গড়িয়ে পড়ার সময় পাথরে মাথা লেগে আমার মৃত্যু হয়েছে, আমি টের পাইনি। ভাবতে ভাবতে আমার মাথা গুলিয়ে যেতে লাগলো। তাহলে আমি মাধব চক্রবর্তী নই? ক্যাংলার আত্মা আমার শূন্য দেহের মধ্যে ঢুকেছে। কিন্তু এই ক্যাংলাটা কে? আমি যদি ক্যাংলা হব তবে আমি নিজেকে চিনতে পারছি না কেন? এরা তো চিনতে পেরেছে। কি হে ক্যাংলা, কি ভাবছো? বিয়ে করার মতো স্থির হলো? আচ্ছা মশাই, আমি কি সত্যি কাঙালিচরণ? সে কি রে ক্যাংলা, তুই নিজেকেই নিজে চিনতে পারছিস না? না। সর্বনাশ হয়েছে, তুই আমাদেরও চিনতে পারছিস না? একটুও না। তোর মনে পড়ছে না আজ এই অমাবস্যার দিনে ঘুটঘুটে লগ্নে তোর বিয়ে বাগেশ্বরীর সঙ্গে? কই, আমার সঙ্গে তো কারো বিয়ের কথা হয়নি। সে কি রে, তোর গায়ে গোবর পর্যন্ত হয়ে গেছে, মনে পড়ছে না? গায়ে গোবর? এবার কানের বারান্দায় দেবো। অবাক করলি? হ্যাঁ, তোর কিচ্ছু মনে পড়ছে না? না। গায়ে গোবরের দিন ভোর রাত্রে তাল পুকুরে তুই মাছ মারতে যাচ্ছিলি তত্ত্ব পাঠাবার জন্য। তাল গাছের মাথায় বসে পা ঝুলিয়ে বাগেশ্বরী বর্পণের কড়ি বাজছিল। তুই বাগেশ্বরীকে দেখতে পাসনি, সেও তোকে দেখতে পায়নি। তারপর তুই যে এমনি ঠিক তাল গাছের তলাটিতে এসেছিস, অমনি বাগেশ্বরীর পা দুটো তুলতে তুলতে তোর কপালে এসে ঠক করে রেখে গেল। বাগেশ্বরী তো লজ্জায় 7 হাত জিভ কেটে মাথায় ঘোমটা টেনে দৌড়। আর তুই বাড়িতে কাঁদতে কাঁদতে ছুটে এসে বললি, ও মেয়েকে আমি বিয়ে করব না, ওর পা আমার কপালে ঠেকেছে বলে তুই কপাল চাপড়াতে লাগলি। এসব তোর মনে পড়ছে না? এইরকম একটা গল্প যেন কোথায় শুনেছিলাম। তারপর কি হলো? সর্বনাশ করলি, তারপরেও তোর মনে পড়ছে না? তারপর তো গুরু ঠাকুর এলেন, এসে বিধান দিলেন যে বাগেশ্বরীর পা তোর মাথায় একবার ঠেকেছে, তুই 700 বার তোর পা দিয়ে ওর মাথাটা থেতলে দে, তাহলেই সব দোষ খণ্ডে যাবে। তুই বললি, ওরে বাপরে, বাগেশ্বরীর মাথায় লাথি মারা সে আমি পারবো না বলে তুই ছুট দিলি। তারপর আজ বিয়ের সময় তোকে খুঁজে না পেয়ে খুঁজতে শ্মশান ঘাটে এসে দেখি তুই এই মাধব চক্রবর্তীর মোড়াটাকে দানা পাইয়ে বসে আছিস। হ্যাঁ রে, এই মাধব চক্রবর্তীকে যারা পোড়াতে এসেছিল তারা গেল কোথায়? তোকে দেখে ভয়ে পালিয়েছে বুঝি? দূর বাবা, মাধব চক্রবর্তীকে আবার পোড়াতে আসবে কারা? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুই সত্যি বলছিস না মস্করা করছিস? তোমার দিব্যি আমি সত্যি বলছি। তাহলে ঠিক আছে, মস্করা আমি একদম পছন্দ করি না। এই শোন, তো সর্বনাশ হয়েছে, তোকে না মানুষে পেয়েছে। মানুষে পেয়েছে কি গো? জানিস না বুঝি, আমরা যেমন মানুষের ঘাড়ে চাপি, মানুষও তেমনি আমাদের কারো কারো ঘাড়ে চাপে। তুই যখন মাধব চক্রবর্তীর দেহে সেধিয়েছিলি তখন বোধহয় তার একটুখানি প্রাণ ছিল, সেইটে তোকে পেয়ে বসেছে। মানুষ যেমন তখন নিজেকে চিনতে পারে না, আপনার লোককে চিনতে পারে না, আবোল তাবোল বকে কটমট করে চোখ ঘোরাতে থাকে, আমাদেরও ঠিক তেমনি হয়। তাই তো তুই অমন করছিস, নিজেকেও চিনতে পারছিস না, আমাদেরও চিনতে পারছিস না। আমার কি হবে গো? যেমন বিয়ে করবো না বলে পালিয়ে এসেছিস, ঠিক তেমনি জব্দ। আমি বাগেশ্বরীকে বিয়ে করব, আমাকে উদ্ধার করো। তবে বেরিয়ে আয় ওখান থেকে। বেরবো কি করে গো? ও বাবা, পথ হারিয়ে ফেলেছিস বুঝি?
মুশকিল করলি দেখছি। আর তুই এক কাজ কর, মাধব চক্রবর্তীর ওই কোচের খুঁটটা এই গাছের ডালে বেঁধে গলায় একটা ফাঁস দিয়ে তুই লটকে পড়, তাহলে সুরত করে বেরিয়ে আসতে পারবি। আরে বাপরে, সে যে ফাঁসি, সে আমি পারবো না। ভয় কি? আমরা তো কতবার ফাঁসি গেছি, তোর কোনো ভয় নেই, তুই ঝুলে পড়। তুই ঝুলে পড়। না 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 গো না, সে আমি পারবো না। গলায় ফাঁসি দিতে কিছুতেই পারবো না। কি বললি? তুই ফাঁসি যেতে পারবি না? আমরা হলুম গিয়ে গলায় ধরে, আর তুই আমাদের ঘরের ছেলে হয়ে এমন কথা বলিস যে ফাঁসি যেতে তোর ভয় হয়? কুলাঙ্গার কোথাকার। কি করব? আমার যে ভয় করছে। ও ফের ওই কথা, এই বেলা ঝুলে পড় ক্যাংলা, নইলে ভালো হবে না বলে দিচ্ছি। দাদা গো, তোমার দুটি পায়ে পড়ি, আমি ফাঁসিতে ঝুলতে পারবো না, আমার ভয় করছে। আরে হতভাগা মানুষের বাচ্চা কোথাকার, দূর হ, আমার সামনে থেকে দূর হ, নইলে এক খাপলায় না। রাগ করেন কেন খুড়ো মশাই? ও হয়তো সত্যিই ক্যাংলা নয়, নইলে ফাঁসিতে ভয় পাবে কেন? কি ক্যাংলা নয় ও? আমি 7 বছর টিকটিকি পুলিশে কাজ করেছি, কত বড় বড় ফেরার পাকড়াও করেছি, আমার ভুল হবে? যখন সন্দেহ হচ্ছে তখন একবার পরখ করে দেখতে ক্ষতি কি দাদামশাই? আচ্ছা পরীক্ষা হোক। ইয়ে, তুমি মাধব চক্রবর্তী না কাঙালি চরণ? আগে আমি মাধব চক্রবর্তী। বেশ, মাধব চক্রবর্তী বলে যদি নিজেকে প্রমাণ করতে পারো, তাহলে তোমায় 3 বার সেলাম ঢুকে আমরা চলে যাব। আর যদি না পারো, তাহলে এইখানে তোমার ঘাড় মটকে রেখে চলে যাব। সর্বনাশ! এই বিদেশ বিভুয়ে এত রাত্রিতে নিজেকে কি করে প্রমাণ করব মশাই? কাঁদছো কেন? তোমার এমন কোনো চিহ্ন নেই যাতে প্রমাণ হয় তুমি মাধব চক্রবর্তী? আছে, এই তো, এই দেখুন আমার ডান হাতে একটা জড়ুলের দাগ। ও প্রমাণ তোমাদের পুলিশের কাছে চলে, এখানে আমাদের কাছে চলে না। কোনো ভিতরের প্রমাণ দিতে পারো? শিগগির প্রমাণ করো, নইলে ঘাড় মটকালুম বলে। অমন থেবড়ে যাচ্ছ কেন? তোমার কি এমন কোনো গুণ নেই যাতে বোঝা যায় তুমি মাধব চক্রবর্তী? আছে বই কি, আমার একটা মস্ত গুণ আছে, আমি কবিতা লিখি। তুমি কবিতা লিখতে পারো? নিজে লেখো না পরের কবিতা নিজের বলে চালাও? না, আমি সেরকম কবি নই। তোমার কবিতা কাগজে ছাপা হয়? আগে না, সম্পাদকেরা ভয়ে ছাপেন না। মানে? আমার কবিতা এত উচ্চ শ্রেণীর যে একবার সে কবিতা ছাপলে পাঠকেরা আর অন্য কবিতা পড়তেই চাইবে না। কাগজ ভর্তি করা তখন তাদের দায় হয়ে উঠবে। এ কথা এক সম্পাদক আমায় নিজে মুখে বলেছেন। আচ্ছা, কই দেখি একটা কবিতা লেখো দেখিনি। আমি তখনই ওভারকোটের পকেট থেকে আমার পকেট বইখানা বার করে বললুম, আলো একটা চাই যে। দিচ্ছি আলো। এই বলে খানিকটা ধুলোবালি একত্র করে একটা ফু দিলে, আর অমনি আগুন জ্বলে উঠল। আমিও সেই আলোয় বসে লিখতে লাগলো। খানিকটা লিখেছি, সে বললে, কই কি লিখলে? বড় এখনো শেষ হয়নি মশাই। কবিতার আবার শেষ আছে নাকি? যা লিখেছো পড়ো, ফাজলামি করতে হবে না। পড়িয়ে বিপদে তারা হয়েছে মা দিশেহারা, উদ্ধারে দুঃখ কারা পার হতে মা জননী। শ্মশানে বসিয়া ডাকি ভয়ে ঘরে শিব চাকি, খাবি খায়ে প্রাণ পাখি শূন্য হেরিয়ে ধরণী। কোথা মোর গেহ খাঁচা, কোথা পিতা কোথা চাচা, আয় মা আমারে বাঁচা দিয়ে তব পাতরণী। ঢের হয়েছে, ঢের হয়েছে। এরকম গান তো আমি অনেক যাত্রায় জুড়িদের মুখে শুনেছি। এ তোমার নিজের লেখা নাকি পুরনো কোনো গান মুখস্থ ছিল সেইটা লিখে শোনাচ্ছ? নামসাহাই, এ আমার নিজের রচনা, একেবারে টাটকা। এতে আপনি পুরনোর গন্ধ কোথায় পেলেন? দেখছেন না, একেবারে আধুনিক ধরনের লেখা। থামো, তোমায় আর জ্যাঠাবানা করতে হবে না। পুরনো একটা গান চুরি করে আমায় ফাঁকি দেবে ভেবেছ? তা হচ্ছে না। দেখি তুমি কত বড় ওস্তাদ। আমার নাম নিয়ে একটা কবিতা লিখতে পারো? খুব পারি। নাম দিয়ে আমি অনেক কবিতা লিখেছি। তেলের নাম দিয়ে, ওষুধের নাম দিয়ে অনেক ভালো ভালো কবিতা আমার লেখা আছে। একবার একটা জুতোর দোকানের কবিতা লিখে প্রাইজ পেয়েছিলাম। আপনার নামটা কি বলুন,
আমি এক্ষুনি লিখে দিচ্ছি। আমার নাম জাদরেল, লিখে ফেলো দেখি এই নাম দিয়ে চট করে একটা কবিতা, তবে বুঝবো কত বড় বাহাদুর তুমি। আমি কাগজ পেন্সিল নিয়ে লিখতে শুরু করেছি মাত্র সে বললে, কি লিখলে পড়ো হে, আমি বড় কবিতা দু চোখে দেখতে পারি না। মশাই আর একটু সময় দিন। কবিতা লিখছে, কবিতা। ও অনেকটা লেখা হয়েছে, এইবার পড়ো। আচ্ছা আচ্ছা, জি আজ্ঞে। রেল আছে, জেল আছে, আর আছে কদবেল, পাশ আছে, ফেল আছে, আর আছে শুলশেল, ঢোল আছে, চোল আছে, আর আছে সরকেল, সবসে বড়া হ্যায় জাদরেল, জাদরেল। বাহ বাহ, বেড়ে লিখেছে তো হে। আরেকবার পড়ো তো, আরেকবার পড়ো তো। আমিও আরো একবার চিৎকার করে পড়লুম। সে বললে, বেশ হয়েছে, চমৎকার হয়েছে। যাও, প্রমাণ হয়ে গেল তুমি কবি মাধব চক্রবর্তী। ঠিক বলছেন মশাই, আমি কাঙালিচরণ নই। কাঙালিচরণের 14 পুরুষ এমন কবিতা লিখতে পারে না। মাধব চক্রবর্তী না হলে এমন কবিতা লেখা কে? মশাই, আমার আর একটা কবিতা শুনবেন? এই খাতায় লেখা আছে, এই জয়পুরের সম্বন্ধে। কই শোনাও দেখি। আমি তাড়াতাড়ি পকেট বইয়ের খাতা হাতড়ে কবিতাটা বার করে পড়তে যাব, এমন সময় হঠাৎ দূরে একটা বিভৎস কোলাহল উঠল। ওরে, ক্যাংলাকে পাওয়া গেছে রে, ক্যাংলাকে পাওয়া গেছে। আমি চমকে উঠে পড়া থামিয়ে চেয়ে দেখি আমার সামনের কঙ্কালগুলো লাফাতে লাফাতে ডিগবাজি খেতে খেতে মাঠের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমি রাম রাম বলতে বলতে সেখান থেকে উঠে পড়লুম। এতক্ষণ রাম নামটা যে কেন মনে আসেনি কে জানে। আমি রেল লাইনের বাঁধ ঠেলে উঠতে যাচ্ছি, এমন সময় দুটো কুলির সঙ্গে দেখা। বাবু, আপনাকে আমরা ঢুঁড়ে বেড়াচ্ছি, আপনি গাড়ি ছেড়ে কাহা গিয়েছিলেন? আমি এখানে ওই হচ্ছিল কি না তা একটু দেখছিলুম। আপনার গাড়ি ঠেলে আমরা ওই দিকে রেখে দিয়েছি, চলুন আপনাকে দেখিয়ে দিই। এই বলে তারা আমাকে গাড়িতে তুলে দিলে। আমি গাড়িতে উঠে বললুম, আরে গাড়িতে আলো নেই কেন? বিজলি বাতি আছে, মেলগাড়ির সঙ্গে লাগিয়ে দিলে তবে জ্বলবে। আমাকে একটা বাতি দিয়ে যেতে পারিস, বকশিস দেব। সঙ্গে সঙ্গে দেখি তাদের একজন ছুটে গিয়ে একটা বাতি নিয়ে এলো। আমি সেইটে সামনে রেখে পকেট বই খুলে নিজের লেখা কবিতা পড়তে লাগলুম। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন। আর চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরেকটি কথা, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে রাখুন আমাদের নোটিফিকেশনগুলি সাথে সাথে পাওয়ার জন্য। আর একটা কথা, আপনারা আপনাদের লেখা গল্পগুলি অডিও স্টোরি রূপে শুনতে চাইলে আমাদের চ্যানেলের মেল আইডিতে পাঠাতে পারেন। নির্বাচিত গল্পগুলি আমরা অডিও স্টোরি রূপে তুলে ধরব। আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজ তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।